সকাল থেকেই ঢাকার রাস্তায় চলছে গণপরিবহন। ঢাকার ৮ থানায় ওসিকে বদলি। চট্টগ্রাম বন্দরে ইন্টারনেট চালু, কার্যক্রম স্বাভাবিক। খুলেছে পোশাক কারখানা, কাঁচামাল সংকটে উৎপাদন নিয়ে শঙ্কা। চীনের মধ্যস্থতায় হামাস ফাতার ঐতিহাসিক পুনর্মিলনী। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। দুপুর ১টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। চলে যাচ্ছে এবারে বিস্তারিত সংবাদে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে টানা ৩ দিনের সাধারণ ছুটির পর আজ চালু হয়েছে সরকারি বেসরকারি সব অফিস। এদিন অফিস চলবে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। অফিস শুরুর দিনে সকাল থেকে ঢাকার সড়কে গণপরিবহন দেখা গেছে। রাস্তায় বের হলেই চোখে পড়ছে অফিসগামী মানুষের চলাচল। এদিন সকাল থেকে রাজধানীর মিরপুর, আগারগাঁও, ফার্মগেট, শাহবাগ, পল্টন উত্তরা এলাকায় গণপরিবহন চলাচলের খবর পাওয়া গেছে। মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় সকাল থেকেই ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইল সহ উত্তরবঙ্গগামী রুটের দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। অন্য টার্মিনালগুলো থেকেও দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে বাস। তবে স্বাভাবিক সময়ের তুলনায় সড়কে গণপরিবহনের সংখ্যা অনেকটাই কম। এর আগে রাজধানী ঢাকা সহ সারা দেশে বাস চলাচল সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার কারফিউয়ের সময় বাদ দিয়ে বাকি সময় বাস চালানোর কথা জানান সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। ঢাকা মহানগর পুলিশের ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত ২২ জুলাই পুলিশ সদর দপ্তর থেকে তাদের বদলির এই আদেশ দেওয়া হয়। পুলিশের একটি সূত্র জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সহিংসতা মোকাবেলার ক্ষেত্রে আগাম তথ্য সংগ্রহে ব্যর্থতা ও কার্যকর ব্যবস্থা নিতে না পারার কারণে ৮ থানার ওসি বদলি করা হয়েছে। ডিএমপির আরও কয়েকটি থানার ওসিকে বদলি করা হতে পারে। বদলি হওয়া ওসিদের মধ্যে রয়েছেন ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম, মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভুইয়া, খিলক্ষেত থানার ওসি হুমায়ুন কবির, কাফরুল থানার ওসি ফারুকুল আলম, দারুসালাম থানার ওসি সিদ্দিকুর রহমান, তুরাক থানার ওসি শেখ সাদেক, দক্ষিণ খান থানার ওসি আমিনুল বাশার ও কামরাঙ্গীরচর থানার ওসি শাকির মোহাম্মদ জুবায়ের। তবে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর গণমাধ্যমকে জানান, নিয়মিত বদলির অংশ হিসেবে তাদের এই বদলি করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে টানা ৫ দিন সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ রেখেছিল সরকার। অবশেষে মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। তবে মোবাইল ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এখনও বন্ধ। কবে নাগাদ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালু করা হবে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে মোবাইল ইন্টারনেট শিগগির চালু করার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। মঙ্গলবার রাতে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, প্রথমে সরকারি হাসপাতাল, ওয়াসা, ডেস্কো এবং ব্যাংকগুলোতে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এরপর জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন গণমাধ্যমের অফিস, বাণিজ্যিক এলাকা, বাংলাদেশ রেলওয়ে, তথ্য প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট দেওয়া হয়। মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান বলেন, বুধবার মোবাইল ইন্টারনেটের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক হতে পারে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, সচল হচ্ছে অফিস কর্মস্থল ও যাতায়াত ব্যবস্থা। এরই ধারাবাহিকতায় খুলতে শুরু করেছে শিল্প কারখানা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার থেকে সারা দেশে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের সব কারখানা চালু হয়েছে।
এ সময় কারফিউ চলাকালে শ্রমিকদের আইডি কার্ডই মুভমেন্ট পাস হিসেবে গণ্য হবে। কারখানার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশজুড়ে সংঘর্ষ, সহিংসতা, কারফিউ ও সাধারণ ছুটির কারণে গত কয়েকদিনে তৈরি পোশাক খাতের কাঁচামাল সরবরাহ চরমভাবে ব্যাহত হয়েছে। এজন্য কারখানা খুললেও এখনই পুরোপুরি উৎপাদনে যাওয়া সম্ভব হচ্ছে না। আবার কিছু কারখানা আছে যেগুলোতে কাঁচামাল সরবরাহ না হলে কয়েকদিন পর আর চালু রাখা যাবে না। এটাকে মঙ্গলবার রাতে পোশাক কারখানা খুলে দেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডি বাসভবনে তার সঙ্গে জরুরি বৈঠক করেন তৈরি পোশাক শিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমই এর নেতারা। ইলাস্টিক ও ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি পিভিসি বেড কভার যেমন আরামদায়ক তেমনি পানি ও ফাঙ্গাস প্রতিরোধী। কমফি বেড কভার হবে আরামের ঘুম। চলমান পরিস্থিতিতে 4 দিন বন্ধ থাকার পর বিকল্প ব্যবস্থায় চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে আমদানি রপ্তানি প্রক্রিয়া। কাস্টমসের বিকল্প ব্যবস্থায় আমদানি রপ্তানির নতুন চলমান শুল্কায়নের মাধ্যমে পণ্য খালাস থেকে রপ্তানি পণ্য জাহাজীকরণ হয়েছে। আজ বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দরের ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে, এতে বন্দরের অপারেশনাল কার্যক্রমও চালু হয়েছে। কাস্টমস থেকে যেসব পণ্য শুল্কায়ন হচ্ছে সেগুলো আমরা ডেলিভারি দিচ্ছি, এজন্য কাস্টমসের সঙ্গে আমরা সমন্বয় করে কাজ করছি। বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম এখন স্বাভাবিক রয়েছে। প্রায় 10 বছর আগে চট্টগ্রাম কাস্টমসের অটোমেশন ব্যবস্থা হিসেবে সফটওয়্যার এসআইকুলডা ওয়াল চালু হয়। এরপর থেকে ব্যবসায়ীর নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইন আমদানি রপ্তানির পণ্য ঘোষণা দিতেন। অনলাইনের পাশাপাশি কাস্টমস হাউসেও নথিপত্র জমা দিতেন। এরপর কাস্টমসে এসআইকুডা ওয়ার্ল্ডের মাধ্যমে কাস্টমস কর্মকর্তারা শুল্কায়ন করতেন। গত বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে অটোমেশন প্রক্রিয়ায় চালানোর কোনো নথি অনলাইনে জমা দিতে পারেননি সেবা গ্রহীতারা। এতে পণ্যের শুল্কায়ন বন্ধ হয়ে যায়। পরিবর্তিতে বিশেষ পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড থেকে অভ্যন্তরীণ নেটওয়ার্কের মাধ্যমে এসআইকুডা ওয়ার্ল্ড সক্রিয় করা হয়। এরপর থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসের 4টি কম্পিউটারে অনলাইন সেবা দেওয়া হয়। নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনা ঘটছে। এ সময় কারাগারে থাকা 826 জন বন্দী পালিয়ে গেছেন। গত শুক্রবার বিকেল 5:15টার দিকে ঘটনা ঘটে। ঘটনার বর্ণনা দিয়ে একাধিক কারারক্ষী স্থানীয় কয়েকজন বলেন, বিকেল 4:15টার দিকে আন্দোলনকারীরা মুহুর্মুহু ইটপাটকেল ছুটতে ছুটতে নরসিংদী জেলা কারাগারের দুই দিকের ফটক ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় পেট্রোল বোমা মারা হয়। এতে কারাগারের ভেতরে নানা জায়গায় আগুন ধরে যায়। আন্দোলনকারীরা ছিনিয়ে নেওয়া চাবি দিয়ে বন্দীদের বেশ কয়েকটি কক্ষের তালা খুলে দেন। কিছু কক্ষের তালা ভেঙে ফেলা হয়। চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা আসামি ছিনিয়ে নিয়ে যান। এছাড়া অস্ত্রাগার ও কারারক্ষীদের থেকে 85টি অস্ত্র ও 8150টি গুলি লুট করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীদের হাতে লাঠি, দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। তাদের হামলা প্রতিহত করার চেষ্টা করেন কারারক্ষীরা, তবে সেই চেষ্টা ব্যর্থ হয়। কারারক্ষীরা নিরাপদ আশ্রয়ে চলে যান। এদিকে মঙ্গলবার বিকেলে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, কারাগার থেকে পালিয়ে যাওয়া 826 বন্দীর মধ্যে 131 জন আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে 5 জন থানায় ও 126 জন আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন। এছাড়া পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন 4 জন। থাকছে এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ শেষ হওয়ার পর গাজার উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে জাতীয় ঐক্যের সরকার গঠনের চুক্তিতে সই করেছে ফিলিস্তিনের দুই প্রধান রাজনৈতিক গোষ্ঠী হামাস ও ফাতাহ। মঙ্গলবার চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে গোষ্ঠী দুটির নেতারা এই চুক্তিতে সই করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, 3 দিনের নিবিড় আলোচনার পর মঙ্গলবার চীনে চূড়ান্ত হওয়া এই চুক্তিটি গাজাকে শাসন করার জন্য একটি অন্তর্বর্তীকালীন জাতীয় ঐক্যের সরকার গঠনে ভূমিকা রাখবে। চুক্তিটি দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বী হামাস, ফাতাহ ও অন্যান্য 12 ফিলিস্তিনি গ্রুপ দ্বারা সই হয়েছে। ঐক্যের জন্য এটি চুক্তি সই করেছি। ঐক্য গঠন করে এই যাত্রাকে পূর্ণতা দেওয়া হবে। চুক্তিতে সই করা 14টি উপদলের মধ্যে একটি প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তফা বারঘৌতি আল জাজিরাকে বলেছেন, চুক্তিটি সাম্প্রতিক বছরগুলোতে উপনীত হওয়ার জন্য যে কোনো চুক্তির তুলনায় ভালো ও সুদূরপ্রসারী।
也能够注意安全。第一个进入台湾的台风，我非常感谢刘世芳部长、地方的首长，在第一时间都依法迅速的。মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করা হয়েছে জান্তা সরকারের প্রধান মিন অং লাইংকে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন শোয়ে চিকিৎসার জন্য ছুটি নেওয়ায় সেনাপ্রধানকে এই দায়িত্ব দেওয়া হয়। দেশটির সেনাবাহিনীর বরাতে এই তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন MRTVর এক ঘোষণায় বলা হয়, সোমবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের কার্যালয় থেকে দায়িত্ব নেওয়ার ব্যাপারে একটি চিঠি পান মিন অং লাইং। চিঠিতে বলা হয়, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন শোয়ে অসুস্থ ও তার চিকিৎসা প্রয়োজন, এজন্য তিনি ছুটিতে আছেন। তিনি সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত তার জায়গায় দায়িত্ব পালন করবেন মিন অং লাইং। এরপর জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয়, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যানের কাছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। থাকছে এবারে খেলা সংবাদ। তামিম ইকবাল জাতীয় দলে কবে ফিরবেন, এটা গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ক্রিকেট ভক্তদের বড় প্রশ্ন। বোর্ড থেকে বারবার বলা হচ্ছিল তামিমের সঙ্গে এ বিষয়ে আলাপ আলোচনা শেষে জানানো হবে সিদ্ধান্ত, কিন্তু সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত জানা যায়নি। বোর্ডও জানে না কবে ফিরবেন তামিম। কারফিউর মাঝে গতকাল মঙ্গলবার বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিবিসির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনিও তখন সঠিকভাবে বলতে পারেননি তবে তামিম ফিরবেন। তারা শুধু সাবেক এই অধিনায়কের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ৩টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।